মাঝে বেঁচে থাকি, হাসি কাঁদি। এই মুহূর্তে কুমিল্লার শালবন বৌদ্ধবিহারের এই উন্মুক্ত স্থানে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। যেহেতু এটা নববর্ষের প্রথম অনুষ্ঠান, তাই আমরা অনুষ্ঠান স্থল হিসেবে আমাদের অতীত ঐতিহ্যের এই গৌরবময় স্থানটিকে বেছে নিয়েছি। তবে নববর্ষের এই প্রথম অনুষ্ঠানটি আমরা এমন একটি বিশেষ বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি, যে বিষয়টি সারা বিশ্ব জুড়ে বিশেষ পরিস্থিতির সৃষ্টি করেছে, আর তা হচ্ছে বিশ্ব অর্থনৈতিক মন্দা। এই মন্দার প্রভাব আমাদের দেশেও পড়েছে তা আমরা জানি। তবে এসব ক্ষেত্রে এর গ্রহণযোগ্যতা কতখানি? সমস্যাটা কি? যখন তখন এক হাত লম্বা একটা ফর্দ ধরাই দাও। দেখো, সংসারটা আমি চালাই, আমি জানি কি কি লাগবে। না, বলতেছিলাম যে খরচটা একটু কমাও, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। বিশ্ব নিয়ে আমি ভাবতে পারবো না, যে সংসারই সামলাতে পারছি না। কিন্তু বিশ্ববাজারে এখন মন্দা চলতেছে। তুমি বিশ্ববাজার বাদ দিয়ে ঠাটারি বাজার নিয়ে চিন্তা করো। তোমার হয়েছেটা কি বলো তো? কাঁচামরিচ কিনলে মন্দা, মশলা কিনলে মন্দা, তেজপাতা কিনলে মন্দা। তোমাকে যা কিনতে বলি তাতেই বলে মন্দা চলছে। এই মশলা তেজপাতার কি বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বলতে চাও? গরম মশলা তেজপাতা তো আর বিশ্বের বাইরে না। মন্দার প্রভাব তো সবকিছুর উপরে পড়ে, কোনোটাতে কম কোনোটাতে বেশি। শোনো, আমি তোমার স্ত্রী, আমি তো তোমাকে চিনি। এই মন্দা শব্দটা এসে তোমার কিপটে স্বভাবে পোয়াবারো হয়েছে, যেখানে সেখানে এই শব্দটা ঢুকিয়ে দাও। ভুল বুঝতেছো কেন? মন্দা কি আর আমি নিয়ে আসছি? দেখো, ভুল আমি বুঝিনি। মন্দায় 10 জনের যা হবে আমাদেরও তাই হবে। কিন্তু তোমার এই মন্দার প্রভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মন্দ হয়ে গেছে। কাউকে দাওয়াত দিতে গেলেই বলো বিশ্ব অর্থনৈতিক মন্দা চলছে, এখন কাউকে দাওয়াত খাওয়ানো ঠিক হবে না। ঠিক না, মানে দাওয়াতটা বছর দিয়ে পরে দিলে হয় না, তখন হয়তো মন্দা থাকবে না। কি? এই মন্দার দোহাই দিয়ে ইনি বাজারে যেতে চান না, তাই বলে কি কেউ বাজারে যান না? যান এবং জিনিসপত্র কিনতে চান, কিন্তু কারো কারো স্বভাব দমনের অভাব এই চাওয়ার মধ্যেও প্রভাব ফেলে। ধন্যবাদ দিন তো। এই যে নেন। এগুলো কখন তুলেছেন? আমি তুলি নাই, বিয়ানে কিনে আনছি। কিন্তু যিনি আপনার কাছে এগুলো বিক্রি করেছেন তিনি কখন তুলেছেন তা কি আপনি জানেন? বড় জোর কালকে তুলছে, ভাতা দেখলেই তো বোঝা যায়। এই তো হয়তো তর্ক করছেন, কোনো জিনিসের গভীরে ঢুকতে চান না। এভাবে গায়ে ভিতর ধরে পড়ে তো কোনো জিনিস কেনা যায় না। আমি ধনেপাতাগুলোর যে মলিন এবং জীর্ণশীর্ণ অবস্থা দেখছি, তাতে মনে হয় না কাল তুলেছে। পাতার উপর জলবায়ুর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয় কৃষিকর্মীদের সাথে আলাপ করলে বিষয়টি জানা যাবে। দাম কত? 10 টাকা। যে কোটি ধনেপাতা 10 টাকা দাম। আমরা 150 টাকার মাল কিনলে 20 টাকা লাভ করি। তাহলে নিশ্চয়ই মধ্যস্বত্বভোগীরা এখানে একটা ফায়দা লুটে নেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এটাও একটা কারণ। আপনি আসলে কত টাকার ধনেপাতা কিনেছেন? স্যার, আপনি দৈন্য নেবেন? নেবার জন্যই তো এত বিচার বিশ্লেষণ করছি। একটু কম হবে না? স্যার, দৈন্য দিয়ে আপনি এমনি নিয়ে যান, পয়সা লাগবে না। কি বলছেন আপনি? আমি আপনার কাছ থেকে 10 টাকার ফেভার নিতে পারি না। আমি স্যার ফেভার বেশি না, আপনি অন্য দোকান দেখেন, আমার ব্যবসার ক্ষতি হইতেছে। শুধু আপনার না, ক্ষতি তো আমাদেরও হচ্ছে। দেখি আজ রাতে টকশোতে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এইবার স্যার আপনার এসেন্সি প্রায় রাত 12টা 1টার সময় আপনার টেলিভিশনে দেখা যায়। এর লেগেই তো কই স্যার, এই ধন্যা পাতা লইয়া এত বেতাল পারে গা। অভ্যাস গো অভ্যাস, কেউ ছাড়তে পারে কেউ পারে না। আমি ভাবছি আপনারা, আমরা এবং ধনেপাতা বিশেষজ্ঞদের নিয়ে প্রয়োজনে আরেকটি টকশো করব। আপনার ঠিকানাটা দিন, প্রয়োজনে আপনাকেও গেস্ট করতে বলবো। স্যার, আপনি আমারে মাফ করে দেন। সারাদিন দোকানদারি করে রাইজে এত পেশাল পারতে পারবো না। এদের অবস্থা না বদলালেও পৃথিবীতে কিন্তু অনেক কিছুই বদলায়, কিন্তু অবস্থার বদল ঘটলেও ব্যবস্থার বদল ঘটে না অনেক ক্ষেত্রেই। এই দৃশ্যটি দেখুন। কি ভাই, 200 টাকা কম দিলেন কে? গত মাসে তো তেমন বিদ্যুৎ খরচ করি নাই, বলতে পারেন যে খরচ হয়নি, কারণ লোডশেডিং ছিল। তাই বইলে 200 টাকা কম দিবেন? হ্যাঁ, লোডশেডিং এর সময় 200 টাকার মোমবাতি গেছে, এই 200 টাকাই তো কম দিছি। আপনার মোমবাতির পয়সা আমার থেকে কাটবেন কে? এটা কেমন কথা কোন? আপনি আমাদের সাবলেটে বাড়ি ভাড়া দেওয়ার সময় বিদ্যুৎ পানি সব ভাড়া দিলেন, আর বিদ্যুতের জন্য পানির জন্য একটা রেটও ঠিক করে দিলেন। দিছি। দ্বিতীয় মাসে যখন ফ্রিজটা কিনলাম কইলেন 100 টাকা বিদ্যুৎ বিল বেশি দিতে হইব নাকি?
হ কইছি। কিন্তু লোডশেডিং হলে 100 টাকা কম দিয়েন, এটা তো কর না। লোডশেডিং হলে তো বিদ্যুৎও থাকে না, বিলও ওঠে না। তো কি হয়েছে? কি হইব? এই লোডশেডিং এর কারণে 200 টাকার মোমবাতি কিনছে, ওইটাই ম্যানেজ করলাম। দেখেন ভাই, এত অঙ্ক করে আমি আপনারে বাড়ি ভাড়া দিতে পারুম না। গ্যাঞ্জাম ভালো লাগে না। অঙ্কের দরকার আছে, আপনারা সবসময় প্লাসে থাকবেন আর আমরা মাইনাসে থাকবো, এটাও তো ঠিক না। কোনটা ঠিক এবং কোনটা বেঠিক তার ঠিক ঠিকানা সঠিকভাবে নির্ণয় করা কঠিন। এই প্রচারের প্রাচুর্যের যুগে মানুষ প্রচুর প্রচেষ্টায় প্রচলিত অপ্রচলিত নানা পন্থা অবলম্বন করে থাকেন, তা ঠিক হোক বা নাই হোক। যেমন এই মাছ বিক্রেতা। রুই মানিকগঞ্জ, বোয়াল ভৈরব, ট্যাংরা পাবদা সাভার, আইর আরিচা, ইলিশ পদ্মা। কি গেদমিয়া নতুন সিস্টেম চালু করছো দেখছি। স্যার ওনার মুখে কই দিব না। তা তোমার এই আইডিয়াটা দিল কে? কেউ দেয় নাই। আরে রাস্তায় সাইনবোর্ড ভিজিটিং কার্ডে অনেকেই কোন জায়গা থেকে ডিগ্রি পাইছে এই জায়গার নামটা লেখা রাখে। আর ডাক্তার সাহেব সাইনবোর্ড আর ভিজিটিং কার্ডে তো লেখা থাকে, ওই জায়গা থেকে বুদ্ধিটা মাথায় আইছে। আরে উনাকে তো ডিগ্রিটাই যথেষ্ট, জায়গার নাম কেউ জানতে চায় না। কিন্তু মাছের ডিগ্রি না থাকলেও জায়গাটা জিগাইছে মাছটা কোন জায়গার। তা অবশ্য ঠিক, তবে এখন আর কেউ জিগায় না, এই বোর্ডে দেখাইলেই হয়। মাছের তো আর সাইনবোর্ড ভিজিটিং কার্ড নাই। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বের জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে দর্শক নির্বাচন করেছি এবং গত পর্বে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া গিয়ে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করেছি। আজকে আমরা দর্শক নির্বাচন করব একটু ভিন্ন প্রক্রিয়ায়। আজকে কুমিল্লার এই ঐতিহ্যবাহী শালবন বৌদ্ধবিহারে আপনারা যারা আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন তাদের মাঝখান থেকে আমরা 5 জন দর্শক নির্বাচন করব। আমি 5টি প্রশ্ন করব আপনাদেরকে এবং যারা সঠিকভাবে উত্তর দিতে পারবেন তারাই পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হবেন। এবার আমি প্রথম প্রশ্ন করছি। এই প্রথম প্রশ্নের উত্তর দেবেন আপনারা যারা মাঝখানের সারিতে বসে আছেন, এ পাশ থেকে উত্তর দেবেন এবং যিনি প্রথম হাত তুলবেন তাকে আমরা প্রথম উত্তরদাতা হিসেবে ধরে নেব। তাহলে আমি শুরু করছি। প্রথম প্রশ্ন আপনাদের বলতে হবে 1 থেকে 100 এর মধ্যে 9 কতবার রয়েছে? 11 বার। না হয়নি। 8 বার হয়নি। 9 বার হয়নি। 18 বার হয়নি। 20 বার। 20 বার উত্তর সঠিক আছে। আপনার নাম? মোহাম্মদ গোলাম সান্তানি। আপনি কি করেন? আমি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা 4র্থ বর্ষের ছাত্র। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমি দ্বিতীয় প্রশ্ন করব। আপনারা যারা এখানটায় বসে আছেন তারা এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্নটি হচ্ছে ঘড়ির কাঁটা 12 ঘন্টায় ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা মোট কতবার ঘোরে? মিনিটের কাঁটা 12 বার। মিনিটের কাঁটা 12 বার। হ্যাঁ। সেকেন্ডের কাঁটা 36। সেকেন্ডের কাঁটা 3600 বার। না হয়নি। ঘন্টার কাঁটা 1 বার, মিনিটের কাঁটা 12 বার, সেকেন্ডের কাঁটা 720 বার। 720 বার উত্তর সঠিক আছে। আপনার নাম? আমি মোহাম্মদ মাহাদি হাসান। কি করেন আপনি? ইংরেজি বিভাগ 2য় বর্ষ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ, তার জন্য বড়দালি। এবার আমি তৃতীয় প্রশ্ন করব এবং আপনারা যারা এখানটায় বসে আছেন তারা এই তৃতীয় প্রশ্নের উত্তর দেবেন। আমাদের দেশে 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন মুদ্রামানের নোট রয়েছে। এই 1 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যতগুলো নোট রয়েছে এগুলো যোগ করলে মোট কত টাকা হবে? 1688। 1688 উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম AZM আলিমুল রাজি। কি করেন আপনি? এক্সিকিউটিভ ডিরেক্টর কানুন লেক রিসোর্স লিমিটেড, সুয়াগাজী, কুমিল্লা। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চতুর্থ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনারা যারা এখানটায় বসে আছেন তাদের। প্রশ্নটি অত্যন্ত সোজা, খুব দ্রুত উত্তর দিতে হবে। এমন একটি সংখ্যা রয়েছে যার যোগফল এবং গুণফল একই হবে। এখানে একজন হাত তুলেছেন, বলুন। 2 উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? মোহাম্মদ ফিরোজুর রহমান। কি করেন আপনি? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এখানে আসলেন কি করে? বাড়িতে আসছি। অনেক ধন্যবাদ, তার জন্য বড়দালি। এবারে শেষ প্রশ্ন এবং এই প্রশ্নটির উত্তর দেবেন আপনারা সবাই। আর প্রশ্নটি হচ্ছে এমন একজন মহিলার নাম বলতে হবে যিনি প্রথম নবাব উপাধি পেয়েছিলেন। কে তিনি? অনেকেই হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি। আপনি বলুন, আপনি প্রথম হাত তুলেছেন। উত্তর হচ্ছে নবাব ফয়জুন্নেসা। নবাব ফয়জুন্নেসা উত্তর সঠিক আছে। আমি মোহাম্মদ মাহবুবুল আলম। আমি পড়ালেখা করি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, 2য় বর্ষ। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন 5 জন, তারা মঞ্চে চলে আসুন। আসুন আপনারা, তাদের জন্য করতালি। আমরা আমাদের নির্বাচিত 5 জন দর্শককে এখানটায় পেয়ে গেছি। এই দর্শকদের নিয়ে এবার আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। আর এই পর্বের জন্য রয়েছে একটি চমৎকার নৃত্যের আয়োজন। আর এই নৃত্যে অংশগ্রহণ করেছেন দেশের অত্যন্ত জনপ্রিয় নৃত্য জুটি শিবলি মোহাম্মদ এবং শামিমা রানিপা। তাদের সঙ্গে রয়েছেন একদল নৃত্যশিল্পী।
এই নাচটিতে আমরা 4টি বিষয় অর্থাৎ 4টি সামাজিক সমস্যা এবং বক্তব্য তুলে ধরতে চেষ্টা করেছি। নাচটি যখন চলবে তখন আপনারা নাচটি ভালো করে খেয়াল করবেন এবং এখানে কি কি বিষয় তুলে ধরা হয়েছে সেগুলো লিখতে থাকবেন। যিনি সবচেয়ে বেশি লিখতে পারবেন তিনি প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় হবেন। তার আগে আপনারা দর্শক সারিতে সামনে গিয়ে বসুন এবং বিষয়গুলো লিখতে থাকুন। তাহলে শুরু হোক নৃত্য। নাচ শেষ, আমরা ফলাফল পেয়ে গেছি। তবে ফলাফল জানানোর আগে আমরা উত্তরগুলো বলে দিচ্ছি। আমরা নাচটিতে 4টি বিষয় তুলে ধরতে চেষ্টা করেছি। নাচটির প্রথম অংশে ছিল অ্যাসিড নিক্ষেপ সংক্রান্ত, অর্থাৎ অ্যাসিড নিক্ষেপ করে যারা মানবতার শত্রু তারা, এবং দ্বিতীয়টি ছিল লোডশেডিং, অর্থাৎ পুনঃ লোডশেডিং থেকে আমরা মুক্তি চাই। আর তৃতীয় বিষয়টি ছিল জনসংখ্যার বিস্ফোরণ নিয়ে, অর্থাৎ আমাদের স্লোগান হচ্ছে সবার আগে প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ। এবং সবশেষ বিষয় ছিল ছোট পরিবার নিয়ে। ছোট পরিবার হচ্ছে সুখী পরিবার, অর্থাৎ পরিকল্পিত পরিবারই হচ্ছে সুখী পরিবার। আমরা ফলাফলে দেখতে পাচ্ছি এখানে প্রথমে যিনি দাঁড়িয়ে আছেন অর্থাৎ AZM আলিমুল রাজি, তিনি 4টি বিষয় সঠিকভাবে লিখতে পেরেছেন এবং গোলাম সামদানি ও মাহাদি হাসান 2টি করে বিষয় সঠিকভাবে লিখতে পেরেছেন। মাহবুবুল আলম লিখতে পেরেছেন 1টি বিষয় এবং ফিরোজুর রহমান সাহেব 1টিও সঠিকভাবে লিখতে পারেননি। ফলাফলে দেখা যাচ্ছে আলিমুল রাজি হয়েছেন প্রথম, তার জন্য করতালি, এবং তিনি আজকে কম্পিউটার বিজয়ী।
এবং যারা দুটি বিষয় সঠিকভাবে লিখতে পেরেছেন তাদের জন্য রয়েছে সেলাই মেশিন। এছাড়াও আপনাদের সবার জন্যই রয়েছে বই, যা আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার। রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং এই সবগুলো পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। মানুষ যা দেখতে চান তা নিজের গরজেই দেখেন, অনেক সময় নিজের খরচেও দেখেন। আমাদের দেশে টিভি চ্যানেলের সংখ্যা যত বাড়ছে, দেখার আগ্রহ তত না বাড়লেও দেখাবার আগ্রহ বাড়ছে নানা ভাষায়, নানা ভঙ্গিতে। কোনো দর্শককে যদি প্রশ্ন করা হয় প্রতিদিন তিনি তার রিমোট কন্ট্রোল যন্ত্রটি কতবার চেপেছেন, তাহলে হয়তো ক্যালকুলেটর টিপেও তিনি তার সঠিক সংখ্যা বের করতে পারবেন না। তারপরও কিন্তু দেখতে বলার আকুতির শেষ নেই। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। কোথাও যাবেন না কিন্তু, ফিরে আসছি এক্ষুনি। হাই, বি উইথ আস, আমাদের সঙ্গেই থাকুন। সঙ্গে থাকার জন্য যত অনুরোধই করা হোক না কেন, অনেক ক্ষেত্রেই বাস্তব চিত্র হচ্ছে এই। বিরতির পর সবাইকে স্বাগত। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ যে রিমোট টিপে আমি কত জায়গায় ঘুরে আসলাম, তুমি জানো? কি সুন্দর গায়েবী কথা বলে দিলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ তো আমি তোমাদের সঙ্গে ছিলামই না। এই থাকা এবং না থাকা এরও নানাবিধ কারণ রয়েছে এবং সেই সব কারণও অকারণে নয়। এই প্রার্থীর কথা শুনলে তো তাই মনে হয়। কংগ্রেচুলেশনস, আপনার চাকরি হয়ে গেছে। এই নিন অ্যাপয়েন্টমেন্ট কার্ড। থ্যাংক ইউ স্যার। তো কাল থেকে কাজে যোগ দিন আমাদের এই ভবনের 15 তলায় প্রশাসনিক দপ্তর, সেখানে আপনি বসবেন। কি ব্যাপার, চাকরি পেলে মানুষ খুশি হয়, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুশি হননি। খুশি ঠিকই হয়েছিলাম স্যার, কিন্তু 15 তলার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। স্যার, এই অফিসে চাকরি করা আমার পক্ষে সম্ভব না। কেন? জীবনের ঝুঁকি আছে। তার মানে? স্যার, শুনছি আমাদের দেশে 14 তলার উপর আগুন লাগলে তার নিভানোর কোনো যন্ত্রপাতিও নাই, ব্যবস্থাও নাই। বিল্ডিং কোডে নাকি বলা আছে দেশের সব বহুতল বাণিজ্যিক ভবনে বছরে অন্তত 2 বার অগ্নি নির্বাপনের মহড়া করা দরকার, যাতে আগুন লাগলে আগে থেকে সবাই সজাগ থাকতে পারে। অথচ আমাদের দেশে এসব হয় না বললেই চলে। যখন কোনো অঘটন ঘটে তখন সবাই নড়িচড়ে উঠে। সুতরাং সবাই যদি আমার মতো নিয়ম কানুন ঠিক না থাকলে 14 তলার উপরে না যায়, তাহলে কর্তৃপক্ষ নিয়ম করতে বাধ্য হবে। কারণ মানুষের জন্য তো ভবন, মানুষ ছাড়া ভবন দিয়ে কি হবে? শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক মানুষ গড়ার কারিগর এবং শিক্ষালয় বা বিদ্যালয় হচ্ছে শিক্ষা গ্রহণের স্থান। এ কথাগুলো আমাদের সবারই জানা, কিন্তু কথা এবং কাজের মিল খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই হতাশ হতে হয়। ঢাকা শহরে তো বটেই, আজকাল অনেক মফস্বল শহরেও বিদ্যালয়ের চেয়ে কোচিং সেন্টারের সংখ্যা অনেক গুণ বেশি। অধিকাংশ শিক্ষক স্কুলে সময় দেওয়ার চেয়ে প্রাইভেট টিউশনি বা কোচিং ক্লাসে সময় দিতেই যেন বেশি পছন্দ করেন। অথচ নিয়ম হলো স্কুলেই ছেলে মেয়েদের পড়িয়ে দেয়া, যাতে শিক্ষার্থীরা অন্য সময়গুলোতে খেলাধুলা, শিল্প সংস্কৃতি চর্চার সুযোগ পায় এবং মেধার বিকাশ ঘটাতে পারে। কিন্তু বাস্তবে তা হয় না। এখন অনেকের কাছেই স্কুল যেন শুধুই শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করার জন্য। পরিচিতি পেয়ে গেলেই শুরু হয় প্রাইভেট টিউশনি বা কোচিং সেন্টারে শিক্ষাদান। তবে এর ব্যতিক্রমও রয়েছে। আমরা তেমনই একজন ব্যতিক্রমধর্মী শিক্ষককে খুঁজে পেয়েছি কক্সবাজারের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে। এই মাধ্যমিক স্কুলের কম্পিউটার শিক্ষক জনাব নুরুল ইসলাম তার 5 বছরের শিক্ষকতা জীবনে শুধু যে নিয়মিত শিক্ষা দান করে চলেছেন তাই নয়, এই সময়ে তিনি তার প্রাপ্য মেডিকেল লিভ নেননি একদিনও, তেমনি একদিনের জন্যও অর্জিত ছুটি গ্রহণ করেননি। তার প্রাপ্য প্রায় 100 দিনের নৈমিত্তিক ছুটি গ্রহণ করেছেন মাত্র 3 দিন, তাও নিরুপায় হয়ে। শিক্ষক জনাব নুরুল ইসলাম তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন। বিগত 5 বছরে মাত্র 3 দিন ছুটি তিনি নিয়েছিলেন আমার জানা মতে। দর্শক মন্ডলী, এবার আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেই আদর্শ শিক্ষক নুরুল ইসলামকে। তার জন্য করতালি। নুরুল ইসলাম সাহেব, আমরা জেনেছি আপনার চাকরি হয়েছে প্রায় 5 বছর হয়ে গেল। আচ্ছা, এই 5 বছরে আপনি যে ছুটি পাওনা ছিলেন সেখান থেকে মাত্র আপনি 3 দিন ছুটি কাটিয়েছেন, তো আপনার পাওনা ছুটি আপনি নেননি কেন? আমি যদি একদিন ছুটি নিয়ে নিই তাহলে শিক্ষার্থীরা আমাদের যে শেখানো কার্যক্রম সেগুলো থেকে একদিন পিছিয়ে যাবে, সেই দিনটা তো আর ফিরে পাওয়া যাবে না, এজন্য নিই নাই। সেজন্য আপনি নেননি। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে 3 দিন ছুটি নিয়েছেন, এটি কি কারণে নিয়েছেন? এই ছুটিগুলো নিয়েছি আমি অনেকটা বাধ্য হয়ে। প্রথম ছুটি দিন নিয়েছি যে আমার সন্তান ভূমিষ্ঠ হবার কারণে,
দ্বিতীয় ছুটি নিয়েছি বোনের সন্তান নষ্ট হওয়ার কারণে, আপনার বড় বোনের। জি, এবং তৃতীয় ছুটিটা নিয়েছি আমার সন্তানের অসুস্থতার কারণে। তিনটি অত্যন্ত জরুরি কারণে আপনি 3 দিন ছুটি নিয়েছেন। জি, আজকে তো ইত্যাদি অনুষ্ঠানে আপনাকে দেখানো হচ্ছে, আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বাবা মারা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান লেখাপড়া শেখানোর জন্য, আর আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে লেখাপড়া শিখিয়ে আলোকিত মানুষ করা। যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি, তাহলে শিক্ষকের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং এই পেশার প্রতি আমাদের সুবিচারটাও রক্ষা করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার কথা বলেছেন ইসলাম সাহেব। ইসলাম সাহেব, পেশার প্রতি আপনার এই আন্তরিকতা এবং শিক্ষকের মর্যাদা রক্ষার জন্য আপনার যে পণ বা প্রচেষ্টা, সেজন্য আজকে ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে শুভেচ্ছা উপহার হিসেবে একটি কম্পিউটার। এই কম্পিউটারটি আপনার। তাহলে তো অনেক ভালো হলো। আমার স্কুলে 2টা কম্পিউটার নষ্ট আছে, এই কম্পিউটারটা আমি আমার স্কুলে দিয়ে দেব। এই কম্পিউটারটি আপনি আপনার স্কুলে দিয়ে দেবেন? জি, ঠিক আছে। তাহলে এই কম্পিউটারটি আপনারই, আপনার স্কুলের জন্য আমরা আরেকটি কম্পিউটার দেব। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাগ্নে তার মৌসুমী ব্যবসার কথা তার মামার কাছে কিন্তু কখনোই লুকোতে পারেনি, যে কারণে ভাগ্নের আর ব্যবসাও করা হয়ে ওঠেনি। এবার কি সে সফল হবে? প্রিয় ভাই ও বোনেরা, আমি একটা বিরাট উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার একার পক্ষে এতগুলো লোক একখানে করা সম্ভব না, কাজেই সুযোগ যেহেতু পাইছি যে আমার উদ্দেশ্যের কথা বলে ফেলাই। আমার উদ্দেশ্য হইল এই আড্ডা কোচিং সেন্টার। এই যে ভাই, আড্ডা দিতে আবার কোচিং লাগে নাকি? আড্ডা তো আমরা ঘরে বাইরে সব সময় দিতেছি। আড্ডা মানে এই আড্ডা না, এই আজকাল বিভিন্ন নতুন নতুন টেকনোলজি আসতেছে, নতুন নতুন আড্ডার অফার আসতেছে। এই টেকনোলজি ব্যবহার আপনি সঠিকভাবে না করতে পারেন, তাইলে আপনি আড্ডা দেওয়ার বন্ধু পাইবেন না। এই যে ভাই, আপনার মামু আসতেছে কইলাম। তুই মানুষের কি বোঝাস? আগে আমারে বুঝা, টেকনোলজির সঙ্গে আড্ডার সম্পর্কটা কি আছে? আজকাল মানুষের হাতে হাতে মোবাইল, বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন অফার আসতেছে। আজকাল টেলিফোনে বন্ধু খুঁজে পাওয়া যায়, তারপরে বিভিন্ন অপশনে গিয়া বন্ধুর সাথে কথা বলা যায়। আমি এই অফারের টেকনিক্যাল দিকটা তাকে বুঝাই দেবো কিভাবে মোবাইল টিপি কইরা বন্ধু খুঁজে পাইবে। নেক্সট হইতেছে রেডিও। রেডিওর কথা বন্ধুরা তো সারাক্ষণই আড্ডা দিতেছে, দিনভর থেকে রাতভর আড্ডা দেয়, কিন্তু অনেকেই জানে না কিভাবে মোবাইলের মাধ্যমে ওই রেডিওর কথা বন্ধুর কাছে পৌঁছানো যাবে। নেক্সট হচ্ছে টেলিভিশন। টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে কিছু সিস্টেম আছে কিভাবে কথা কইব, টেলিভিশনের সাউন্ড কতটুকু কমাইতে হইব, সেই বিষয়ে আমি কোচিং দিই। কিন্তু ভাইজান, যেভাবে মোবাইলে, রেডিওতে, টিভিতে আড্ডা শুরু হয়েছে, তাতে তো মানুষ দিনে রাতে সবসময় আড্ডা লই ব্যস্ত থাকুন লাগবো, কাজ কাম করবো কখন? শোন, মাইসে কি কয় শোন, আমি আর কি কম। সেই কথা আমার কয়ে লাভ কি? তারা তো ডিক্লারি দিয়ে লইছে গান বাজনা বন্ধু বান্ধব লইয়া আড্ডার মধ্যে হারায় যাও। এত নতুন নতুন অফার আসতেছে যে আমরা কোচিং দিতে হিমশিম খেয়ে দিতেছি। কখনো আর জে আব্দুল, বিজে বিলকিস, ডিজে কুদ্দুস, এই আর জে বিজে ডিজে নিয়ে কি যে করুন নিজেও বুঝতেছি না। তবে সমস্যা তো ওই জায়গায়, ব্যবসার ধান্দারা ঠিকই বুঝস, কিন্তু এই ব্যবসা যে আমাদের দেশের ইয়াং জেনারেশন, আমাদের দেশের কালচারের কি ক্ষতি করতেছে সেটা বুঝতে চাস না। মনে রাখবি, এই ব্যবসার কারণেই অনেকেই যাই না শুই না বুঝা কিছু কইব। তাইলে এখন করুন না কি কম মামু? এই জাতীয় আড্ডা লইয়া ব্যবসা না কইরা এইগুলিরে কি করে নিরুৎসাহিত করা যায় সেই ব্যাপারে একটা কোচিং সেন্টার খোল, তাইলে অন্তত দিনভর রাতভর এইসব আড্ডা থেকে কিছু ছেলে মেয়ে মুক্তি পাবে। দর্শক মণ্ডলী, কথা বলছি ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত জয়পুর সিটি থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি রাজা জয়সিং এর নাহারগড় দুর্গের মাধবেন্দ্র ভবনের উপরে। এই ভবনটি রাজ পরিবারের গ্রীষ্মকালীন আবাস হিসেবে তৈরি করা হয়েছিল এবং এই স্থানটিকে রাজা তার চিত্ত বিনোদন এবং শিকারের জন্য ব্যবহার করতেন। এই দুর্গটিকে সুরক্ষিত রাখার জন্য রাজা জয়সিং এই দুর্গের চারিদিকে প্রায় 3.5 কিলোমিটার প্রাচীর নির্মাণ করেছিলেন। আমার ডান পাশে যে নিচু স্থানটি দেখতে পাচ্ছেন, পাহাড়ের ঢল এবং বর্ষার পানি সংগ্রহের জন্য এটি তৈরি করা হয়েছে। রাজকর্মচারীদের জন্য এটি তৈরি করা হলেও পর্যটকদের মতো ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের চোখেও এর সৌন্দর্য অপরিসীম। তাই এখানে ধারণ করা হয়েছে কিছু জনপ্রিয় চলচ্চিত্র। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সমতল ভূমি থেকে প্রায় 800 ফুট উপরে অবস্থিত।
এই স্থান থেকে জয়পুর শহরকে সম্পূর্ণভাবেই দেখা যায়। রাজস্থানের রাজধানী এই জয়পুর সিটি হচ্ছে ভারতের প্রথম পরিকল্পিত নগরী, যা রাজা জয় সিং 1727 সালে নির্মাণ শুরু করেন এবং 1734 সালে শেষ করেন। এখানে প্রায় 37 লক্ষ লোকের বসবাস। এই স্থান থেকে পুরো জয়পুর শহরের নতুন এবং পুরনো অংশ সম্পূর্ণভাবেই দেখা যায়। জয়পুর শহরের বিশেষ বৈশিষ্ট্য হলো এর রাস্তাগুলি 90 ডিগ্রি কোণ বিশিষ্ট এবং প্রতিটি রাস্তাই সরল রেখার মতো। জয়পুর সিটির কিছু অংশকে বলা হয় পিঙ্ক সিটি। জয় সিং এর উত্তরাধিকারী রাজা রাম সিং যখন এই এলাকার শাসনভার নিয়েছিলেন, তখন 1853 সালে ব্রিটেনের প্রিন্স অফ ওয়েলস জয়পুর পরিদর্শনে আসেন। মহারাজা রাম সিং তার সম্মানে তখন পুরো শহরকেই গোলাপি রঙে রাঙিয়ে দেন। সেই সময় থেকে জয়পুর পিঙ্ক সিটি নামেই পরিচিত। আমরা অনেকেই জলমহলের নাম শুনেছি, কিন্তু অনেকেরই হয়তো দেখার সৌভাগ্য হয়নি। তবে আমার পেছনে যে বিশাল মহলটি দেখছেন, পানির মধ্যে, চারিদিকে পানি, মাঝখানে মহল, এটি হচ্ছে জলমহল। রাজা জয় সিং এর বংশধর রাজা প্রতাপ সিং কৃত্রিমভাবে তৈরি মানসাগর লেকে 1799 সালে গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য এটি নির্মাণ করেন। পর্দায় যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মহারাজা জয় সিং এর প্রাসাদ, যেখানে তিনি অবস্থান করতেন। বর্তমানে এর নাম হচ্ছে সিটি প্যালেস। লক্ষ্য করলে দেখা যাবে প্রাসাদের ওপর দুটি পতাকা রয়েছে। এরও একটি কারণ রয়েছে। কথিত আছে যে যদি কোনো মানুষের বুদ্ধিমত্তা বা জ্ঞান সর্বোচ্চ 100 ভাগ থেকে থাকে, তবে জয় সিং এর ছিল তা 125 ভাগ। এজন্যই তৎকালীন মোগল সম্রাট আওরঙ্গজেব তাকে সোয়াই বা 100তে 125 ভাগ বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি বলে উপাধি দেন। আর এ কারণেই প্রাসাদের ওপর একটি বড় পতাকা এবং তার 4 ভাগের 1 ভাগ আকৃতির ছোট পতাকা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি এই জয়পুরের যন্তর মন্তর নামক একটি স্থানে। এটি আসলে একটি জ্যোতির্বিদ্যা বিষয়ক পর্যবেক্ষণ কেন্দ্র। যন্তর মানে হচ্ছে যন্ত্র এবং মন্তর হচ্ছে মান নির্ণয়। এখানে বিভিন্ন যন্ত্রাংশের মাধ্যমে সময়, রাশি, নক্ষত্রের অবস্থান সহ বিভিন্ন বিষয়ে জানা যায়। তবে এই যন্তর মন্তরের সবচেয়ে আকর্ষণীয় বস্তু হচ্ছে সানডায়াল বা সূর্য ঘড়ি। আসুন আমার সঙ্গে দেখা যাক কিভাবে এই সূর্য ঘড়ি দিয়ে সময় নিরূপণ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় রয়েছে অর্ধবৃত্তাকার একটি মার্বেল পাথর, এপাশে রয়েছে AM ডায়াল এবং ওপাশে রয়েছে PM ডায়াল। আমরা এখানে AM ডায়ালে দেখতে পাচ্ছি 6টা থেকে 7, 8 এমনি 12টা পর্যন্ত রয়েছে। সূর্যের অবস্থান অনুযায়ী এখন স্থানীয় সময় হচ্ছে, এখানে যেহেতু 9 লেখা রয়েছে, 9টা 15 মিনিট, 9টা 30, 9টা 35, 36, 37, 38 মিনিট 20 সেকেন্ড। আমরা ঘড়ি মিলিয়ে দেখি সময় ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে 9টা বেজে 38 মিনিট। এই ঘড়িটি দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত সময় নির্ণয় করা গেলেও রাজা এতে সন্তুষ্ট হননি। তাই তিনি এর চাইতেও 10 গুণ বড় এই সূর্য ঘড়িটি নির্মাণ করেন, যেখানে 2 সেকেন্ড পর্যন্ত সময় সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। রাজা জয় সিং নির্মিত এই ঘড়িটি অর্থাৎ এই সূর্য ঘড়িটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে এবং এটি পৃথিবীর সবচাইতে বড় সূর্য ঘড়ি। আমাদের জীবনে উৎসাহ, উদ্দীপনা, উদ্যম, উদ্যোগের প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু এই শব্দগুলোর আগেই যদি একটি অতি লাগিয়ে দেওয়া হয়, তবে সেই অতি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ অধিকাংশ সময়ই আমাদের এখানে অতি উৎসাহী জনের উৎসাহের উৎপত্তি না বুঝে হয় বলে তাতে বিপত্তি কমে না, বরং বাড়ে। এই যে ভাই, কি খুঁজতেছেন? একটা জিনিস হারাইছে। জিনিসটা কি কর না, আমরাও খুঁজে দেই। উপকার করলো দোষ। আসলে ভাই আপনার জিনিসটা কই হারাইছেন কোন তো? এতক্ষণ খুঁজলেন রাস্তায়, এখন আইছেন জঙ্গলে। জিনিসটা কি হেই তো বুঝলাম না ভাই। আমি তো আপনার করে খুঁজতে কই নাই, আমার জিনিস আমারই খুঁজতে নেই। আপনারা খুঁজে কোনো লাভ নাই। পাইছি, পাইছি। কই দেখি কি জিনিস? এই যে বাপরে বসা সাবান ছিল। এইভাবে আইতেই বা কইছে কে আর যাইতেই বা কইছে কে? সাপুরে অবশেষে তার সাপ খুঁজে পেলেন। চেষ্টা করলে সত্যিকার ভাবে হারিয়ে যাওয়া কোনো জিনিস এভাবেই পাওয়া যায়, কিন্তু যা না হারিয়ে হারায় তা হারালে হারানো বস্তুর হারিয়ে খোঁজার হরেক রকম উদ্দেশ্য থাকে। যেমন এই দৃশ্যটি। ছাগল হারাইছে, হারাইছে ছাগল, এর লাগে আবার পোস্টার।
ছাগল হারাইছে ভালো কথা, কিন্তু বাসের মধ্যে পোস্টার লাগাইলো কেন? হ্যাঁ, ছাগল তো আর শহরের রাস্তা হারায় নাই, তো ছাগলের ফটোটা কিন্তু খুব হ্যান্ডসাম হয়েছে। আরে এই দেখ, পত্রিকায় দিছে ছাগলের নিখোঁজ সংবাদ। আমি পত্রিকা, আমি তো টেলিভিশনের স্পেশাল নিউজ দেব। বিশেষ সংবাদ বুলেটিন। শুধু দর্শক, এইমাত্র খবর পাওয়া গেছে একটি ছাগল হারিয়ে গেছে। ছাগলটি রহমত সাহেবের খুব প্রিয়। ছাগলের গায়ের রং কালো, ছাগলের গলায় একটা ঘণ্টা বাঁধা আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ছাগলের সন্ধান পেয়ে থাকেন তাহলে কি হলো, টিভির উপর খেপলে কেন? খেপবো না, রাস্তায় পোস্টার, পত্রিকায় সংবাদ, শর্ত প্রযোজ্যের মধ্যে ছোট্ট করে লেখা বিজ্ঞাপন বার্তা, যা কারো চোখেই পড়বে না। বাড়িতে এলাম, বিশেষ বুলেটিন। ছাগলের দোষ কি? তা তো বুঝি, ছাগল তো ছাগলই, কিন্তু ছাগল হারানোর সংবাদটারে যারা এইভাবে প্রচার করতেছে তারা কি? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। দাও দেখি তো। দেখো, ছবিটা নিতে দেন না ভাই, ছবিটা নিতে দেন না। কত কথা বলে স্বাধীনতা আছে। আরে এটা ছবি নিতে দেন না ভাই, এটা ছবি নিতে দেন না। বাহ, ছাগলটা চেহারা বড় মিষ্টি তো। এই ছবিটা নিতে দেন ভাই। আরে ভাই, সব আপনারা আমাকে কথা বলতে দিন। ছাগল তোর কথা বলতে পারে না, আসলে ছাগলটা আমার। আচ্ছা ভাই, ছাগলটা পাইলেন কি করে? আসলে ও তো হারায় নাই, এটা একটা বিজ্ঞাপন। এটা আবার কিসের বিজ্ঞাপন? এটা একটা ঘন্টির বিজ্ঞাপন। ছাগল যখন হাঁটে তখন আওয়াজ হয় টুং টুং টুং, আমরা ওর অবস্থান বুঝতে পারি। কিন্তু যদি ঘন্টি না থাকে তাহলে ছাগল তো খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সুতরাং বুঝতেই পারতেছেন ঘন্টির প্রয়োজনটা কত বেশি। ছাগল মার্কা ঘন্টা শুনলে জুড়ায় মনটা। আজই আপনার পোষা প্রাণীর গলায় ঘন্টা বাঁধুন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তুত ছাগল মার্কা ঘন্টা। শুনলে জুড়ায় মনটা, ছাগল মার্কা ঘন্টা। বুঝলা? সামান্য একটা বিজ্ঞাপনের জন্য কি তেলসমতি কাণ্ডটাই না করলো। ছি। এবারে গান। মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় এবং আলী আকবর রূপুর সুরে এবার একটি দ্বৈত সঙ্গীত গাইছেন আপনাদের প্রিয় দুজন শিল্পী বাপ্পা মজুমদার এবং সামিনা চৌধুরী। জুড়ে ওই জোনাক জোনাক রেখা, রাতের কালো বুকে যেন আলোর চিঠি লেখা। আমি পড়লাম, পড়ে জানলাম তুমি আসবে, ভালোবাসবে, ভালোবাসবে। নিঝু মাথার জুড়ে ওই জোনাক জোনাক রেখা, রাতের কালো বুকে যেন আলোর চিঠি লেখা। আমি পড়লাম, পড়ে জানলাম তুমি আসবে, ভালোবাসবে, ভালোবাসবে। ঝিঝির সুরে সুরে যেন মধুর সানাই বাজলো। তারার ফুলে ফুলে ওই রাতের বাসর সাজলো। ঝিঝির সুরে সুরে যেন মধুর সানাই বাজলো। আমি শুনলাম, শুনে বুঝলাম তুমি আসবে, ভালোবাসবে, ভালোবাসবে। নিঝু মাথার জুড়ে ওই জোনাক জোনাক রেখা, রাতের কালো বুকে যেন আলোর চিঠি লেখা। হাওয়ায় দুলে দুলে কোন আকুল পাখি ডাকলো।
শিশির ঝরে ঝরে যেন ঘাসের আদর মাখলো হাওয়ায় তুলে তুলে কোন আকুল পাখি ডাকলো শিশির ঝরে ঝরে যেন ঘাসের আদর মাখলো আমি শুনলাম শুনে বুঝলাম তুমি আসবে ভালোবাসবে ভালোবাসবে নিচু মাথা জুড়ে ওই জনক জনক রেখা রাতের কালো বুকে যেন আলোর চিঠি লেখা আমি পড়লাম পড়ে জানলাম তুমি আসবে ভালোবাসবে ভালোবাসবে নিঝু মাথা জুড়ে ওই জনক জনক রেখা রাতের কালো বুকে যেন আলোর চিঠি লেখা আমি পড়লাম পড়ে জানলাম তুমি আসবে ভালোবাসবে ভালোবাসবে বড় নানা ছোট নানা এই নানান নানাদের নানা করতে করতে এই নানাদের নাতি দীর্ঘ নাতি এখন স্বাধীন। দেখা যাক সাথী হারা নাতি এখন কি নিয়ে মাতামাতি করছে। আমি স্বাধীন, বড় নানাও নাই ছোট নানাও নাই, তো ঘুরে গে নাতি নাতি আরে নাতি আরে নানি এই সময় তুমি কই থেকে? বাড়ি থেকে আইলাম, শুনলাম আজকে তো শুটিং আছে, এই জন্য সরাসরি এইখানে চলে আসলাম। আসতে কোনো অসুবিধা নেই তো? একটু ডরাইছিলাম, খালি মনে হয় এ বুঝি অ্যাক্সিডেন্ট হয়, এ বুঝি অ্যাক্সিডেন্ট হয়। আরে গাড়ির মধ্যে লেখা রাখছে গাড়ির চলন্ত অবস্থায় চালকের সহিত কথা বলবেন না, অথচ ড্রাইভার নিজেই সারা রাস্তা হেল্পারের লগে টাকা মারতে পারতে আছে। আচ্ছা কথাই যদি কবি তাহলে ওই কথাটা লেখলি কেন? এই তো একটা ভুল কথা কইলা, ওই কথাটা চালকে লেখে নাই, চালক অন্য কাউরে দিয়া লেখাইছে। এইরকম কত সুন্দর সুন্দর কথা কত জায়গায় লেখা থাকে, সবাই মানে না। দেখছো না প্রায় প্রত্যেকটা গাড়ি পিছনেই লেখা থাকে 100 হাত দূরে থাকুন, চাইয়া দেখবা 2 হাত দূরেও থাকে না, কে কার কত কাছে থাকতে পারে সেই কম্পিটিশন। ও আমি তো আবার ভুলে গেছিলাম, তোর লগে তো আবার হিসাব করে কথা কোন লাগবো, নাহলে তুই তো আবার কথার ভুল ধরবি। তোর এই ভুল ধরনের জ্বালাই তো তোর নানাই গ্রামে চলে গেছে, আর আমার হচ্ছে তো বিপদ। খবরদার ওই বড় নানার কথা কিন্তু আর আমার কাছে কইবে না। হ্যাঁ খালি শরীরটাই মোটা না, মাথাটাও মোটা, কথাবার্তায় তো ভুল করতোই, তাদেরকে আমি ভুল করতো। শোন, সব জিনিসেরই বয়স হলে বুড়া হয়, আর বুড়া হলে একটু একটু ভুল তো হইতেই পারে। এই কথাটাও ঠিক না, বয়স হইলে সবকিছু বুড়া হয় না। অবশ্যই হয়, অবশ্যই। এই যে আমগো এই হাতের আঙ্গুলটা আমরা কি কই? এটা বুড়া আঙ্গুল। তোমারটা বুড়ি আঙ্গুল? হ্যাঁ। আমারটাও বুড়ি আঙ্গুল। হ্যাঁ, তো হইছে কি? এমন কি আজকে যে শিশুটার জন্ম হইছে তার ওই আঙ্গুলটা তো বুড়ি আঙ্গুল। হ্যাঁ, তো কইছেটা কি কবি তো নাকি? হ্যাঁ, সুতরাং বুড়া শব্দটা খালি বয়সের উপর নির্ভর করে না, আসল কথা কি মনটা বুড়া না হইলে কোনো কিছু বুড়া হয় না। তোর ছোট নানা তো তোর এই ভুল ধরনের চক্করে পড়ছে। তারপরে আর একটা গুণ আছে, ভুল ধরাই দিলে বুঝে চুপ থাকে। বড় নানার মতো তর্ক তো করেই না, আমার মারতে বসে না। যাক এবার আসল কথায় আসি, আজকা কি মনে করে? শোন, আমি একটা বিরাট উদ্দেশ্য নিয়ে আইছি। আচ্ছা। টেলিভিশনের চ্যানেলে খালি দেখি সঙ্গীত শিল্পীর প্রতিযোগিতা হইতেছে, আমিও শিল্পী হইতে আসছি। টাইনা টুনা 10-এর মধ্যে যাইতে পারলে খালি টেকা টেকা টেকা, আমিও ফেমাস হমু। এই কথাটাও ঠিক না, ফেমাস হওয়া এত সোজা না। যারা এইসব প্রতিযোগিতায় টপ 10 হইছে তাকে 2-1 নাম কইতে পারবা? চিন্তা করো কইতে পারবে না, জানি কইতে পারবে না। শোন নাতি, আমি অত কিছু বুঝি না, আমি বিরাট আশা নিয়ে আইছি, শিল্পী আমি হমুই। আচ্ছা শিল্পী হইও, আর কটা দিন পরে হইও। ছোট থেকে শুরু করে মোটামুটি সব সাইজেরই প্রতিযোগিতা হয়ে গেছে, এখন খালি তুঙ্গ বয়সেরটাই বাকি আছে। আর কয়দিন পরে প্রতিযোগী পাওয়া যাইব কিনা সন্দেহ, তুমিই ফার্স্ট। আচ্ছা ঢাকা আইছো, 2-3 দিন থাকবা, খাইবা, বেড়াইবা, আবার যাইবা, অসুবিধা কি? জি না, আমি আর অত সহজে গ্রামে ফিরে যাইতাছি না। তোমার নানা এখন তো তোমার কাছে পায় না, সারাক্ষণ খালি শুধু আমার লগে কেটর কেটর করতেই থাকি। আচ্ছা ঠিক আছে, নানার কাছে যাওয়া লাগবো না, এখন থেকে এই নানি আর নাতি আপনারা কি করেন? দর্শক মন্ডলী, গত 30শে জানুয়ারি প্রচারিত ইত্যাদিতে আমরা ফেনীর অন্ধ রিক্সা চালক মোহাম্মদ মনির আহমেদকে দেখিয়েছিলাম, যিনি অন্ধ হয়েও রিক্সা চালাতেন।
এবং তার বালক ছেলে রিকশার রডে বসে হ্যান্ডেল ধরে থাকত। প্রতিবেদনটির হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেক দর্শকই আবেগ আপ্লুত হয়েছিলেন। মনির আহমেদের আক্ষেপ ছিল, ক্ষুধার তাড়নায় উপার্জনের জন্য স্কুলগামী সন্তানকে তিনি স্কুলে পাঠাতে পারছেন না। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে তাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম। মনির আহমেদ এখন কেমন আছেন? ফেনীতে গিয়ে আমরা দেখলাম মনির আহমেদকে এখন আর কোনো নির্মাণাধীন বাড়ির নিচে খড়কুটো বিছিয়ে রাত কাটাতে হয় না। মাথা গোজার জন্য 1 খণ্ড জমি কিনেছেন তিনি, 2টি রিক্সাও কিনেছেন। মনির যে 1 লক্ষ টাকা পেয়েছে, সে 1 লক্ষ টাকায় 2.5 শতক জায়গা কিনে দিয়েছি গড় শুদ্ধ তাকে, 2টা রিক্সা কিনে দিয়েছি। রিক্সা 2টা ভাড়া দিছি, ওইটা দিয়ে সংসার চলে। জি এখন ভালোই আছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, নিজে অক্ষর না চিনলেও ছেলেকে লেখাপড়া শেখাবার যে আগ্রহ তার মনে ছিল তা আজ পূর্ণ হয়েছে। অর্থাৎ তার ছেলে এখন স্কুলে যাচ্ছে। এখন ছেলেটা নিয়মিত আমাদের স্কুলে আসা যাওয়া করছে, পড়াশোনাও করছে, পড়াশোনার প্রতি তার আগ্রহ আছে, পড়াশোনায় সে ভালো করছে। দর্শক মণ্ডলী, দেশ নিরক্ষরতা মুক্ত হোক, এই কামনা এবং প্রচেষ্টার সঙ্গে আমরা সবসময় সহযাত্রী হতে চেয়েছি। তাই প্রচারের মুখাপেক্ষী না হয়ে বিবেকের তাড়নায় যারা শিক্ষা বিস্তারের জন্য দেশের বিভিন্ন নিভৃত স্থানে কাজ করে যাচ্ছেন, তাদের কর্মকাণ্ডকে আমরা সবসময় গৌরবের সঙ্গে ইত্যাদিতে তুলে ধরতে চেষ্টা করেছি বারবার। যেমন খুলনার দৌলতদিয়ার বৃদ্ধ মজিরুদ্দিন, যিনি শিক্ষা লাভের জন্য ৬২ বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলেন। রাজশাহীর বাউসা গ্রামের ৮০ বছরের বৃদ্ধ পলান সরকার, যিনি বৃদ্ধ বয়সেও পুরো গ্রাম হেঁটে হেঁটে শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছেন। রংপুরের তারাগঞ্জ ইউনিয়নের পারুলাপার ফ্রি পাঠশালা, মাদারীপুরের এবিসিকে কলেজ, যে কলেজটি চালানো হয় গ্রামবাসীর মুষ্টি ভিক্ষার মাধ্যমে। রাজশাহীর নিভৃত গ্রাম বনকিশোরের 11 জন তরুণ, যারা প্রতিনিয়ত শিশু ও বয়স্কদের শিক্ষাদান করে চলেছে। কিশোরগঞ্জের ঢুলুদিয়া গ্রামের প্রতিবন্ধী জহিরুল ইসলামের শিক্ষা কার্যক্রম। বিভিন্ন সময় এমনি অনেক শিক্ষা বিষয়ক প্রতিবেদন আমরা ইত্যাদিতে তুলে ধরতে চেষ্টা করেছি। এবারে তেমনি এক উদ্যমী যুবকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। নাম তার আকবর আলী আশা। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লা গ্রামের আকবর আলী আশা এলাকার নিরক্ষর মানুষদের জন্য হয়ে উঠেছেন আশার আলো। বিবেকের তাড়নায় তিনি একটি ভাঙা টিনের ঘর ভাড়া নিয়ে গড়ে তোলেন প্রজন্ম নাইট স্কুল। নিজের উদ্যোগে বিভিন্ন বয়সী নিরক্ষর ছেলে মেয়ে ও নানান পেশার মানুষদের অক্ষর জ্ঞান সহ লেখাপড়া করান বিনে পয়সায়। শুধু এটুকুই নয়, শিক্ষা বিমুখ শ্রমজীবী বিভিন্ন মানুষকে লেখাপড়ায় আকৃষ্ট করার জন্য একটি কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়ান তিনি নানান এলাকায়। ব্যাগে থাকে অক্ষর শেখার বই এবং নানান সময়ে পত্রিকায় প্রকাশিত শিক্ষা বিষয়ক খবরের কাটিং। বোঝান, শিক্ষার কোনো বয়স নেই। এতে আকৃষ্ট হলে তিনি তাদের হাতে তুলে দেন বই, শুরু করেন পড়ানো। শিক্ষা বিস্তারের জন্য সবচেয়ে আকর্ষণীয় হলো তার চায়ের দোকান নিরক্ষর মুক্তি চা বিরতি। আজকাল যেখানে মফস্বল শহরে অনেক চায়ের দোকানে ভিজিটিতে অশ্লীল নাচ গানের প্রদর্শনী হয়, সেখানে আকবর আলীর চায়ের দোকানে শেখানো হয় লেখাপড়া। বাংলার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের একটি ব্যানারও টাঙানো রয়েছে, পাশে লেখা টিভি দেখুন, অক্ষর শিখুন। যারা নাম লিখতে পারেন না, আকবর আলী এখানে তাদের নাম লেখা শেখান, তারপর হাতে তুলে দেন একটি বই। দোকানের ভেতরে বিভিন্ন শিক্ষামূলক কথা লেখা রয়েছে। দোকানে ঢুকলে বোঝাই যায় না এটা চায়ের দোকান না পাঠশালা। দর্শক মন্ডলী, এবার আমরা এই ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রমের নায়ক আকবর আলী আশাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আসুন আপনি, তার জন্য করতালি। আকবর আলী আশা, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি যে গ্রামে গঞ্জে শিক্ষা বিস্তারের কার্যক্রম করছেন, এ কাজে আপনাকে অনুপ্রাণিত করেছে কি? আমার এলাকার নিরক্ষর নরনারী তারা বিভিন্নভাবে শিক্ষা বঞ্চিত এবং প্রতারিত হচ্ছে। পাশাপাশি আমি ইত্যাদি অনুষ্ঠান এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে এইভাবে আমি। তো আপনার যে কাজটি আপনি করছেন, এতে তো কিছুটা ব্যয় হয়, এই ব্যয়ভার আপনি কিভাবে বহন করেন? হ্যাঁ, আমি দিনের বেলায় কিছু কিছু টিউশনি করি এবং টিউশনি করার পর জীবন জীবিকার জন্য যা লাগে তার বাকি অংশটা শিক্ষা উপকরণ হিসাবে আমি সেটা ব্যয়। অনেক ধন্যবাদ আকবর আলী আশা। আপনার এই কাজকে আরো গতিশীল করার জন্য আমরা ইত্যাদির মাধ্যমে এবং কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে আপনাকে এই 50,000 টাকার চেকটি দিচ্ছি। আমি খুব খুশি হয়েছি। এই টাকা দিয়ে যেন আমি নিরক্ষর মানুষকে যেন সত্যিকার অর্থে শিক্ষার আলো আলোকিত করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক মণ্ডলী, আজ আমাদের দেশের যুব সমাজের এক বিশাল অংশের কেউ কেউ হতাশাগ্রস্ত, কেউ কেউ হতাশা বিলাসে মাদক আসক্ত হয়ে বিপদগামী, কেউ কেউ আবার মোবাইল আড্ডায় হারাতে হারাতে হারিয়ে ফেলছেন জীবনের পথ, কেউ আবার দিনভর রাতভর রেডিও টিভির আড্ডার উদ্ভ্রান্তিতে নিমজ্জিত। তখন আকবর আলী আসাদের মতো যুবকেরা আমাদের সামনে মেলে ধরেন আশার আলো। এই আলোয় আমরা যেন নতুন করে দেখতে পাই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।